আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এই যে বিজিএস এর ইউনিট 1 এবং পেজ 5 এই পেজটা নিয়ে আলোচনা করব। দেখো এই যে পার্ট 5 এবং 6 এটা নিয়ে আলোচনা করব। সেটা হলো সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প, শিল্প বিপ্লব, পরবর্তী সমাজ, কৃষিভিত্তিক সমাজ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি, এখানে কিন্তু আমরা এর আগেও আরো অনেক ভিডিও তোমাদের সাথে আপলোড করেছি। এগুলো যদি তোমরা না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখানে এই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। আর একটা তোমাদেরকে কথা আমি সবসময় বলি, সেটা হলো আমাদের এই আলোচনা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করা হয়। সেটা হলো যে আমরা এখানে কি করি, এমসিকিউ এবং সিকিউ দুটোটাই কিন্তু আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? এখান থেকে তুমি যেমন সিকিউটা শিখতে পারবে, সিকিউতে তোমার কি থাকবে, ক এবং খ নম্বর কোশ্চেনের ক, এবং এখানে তুমি এমসিকিউতে বহু নির্বাচনী প্রশ্ন যেমন শিখতে পারবে, তেমনি এই যে সিকিউতে তুমি ক এবং খ নং প্রশ্নের উত্তরও তুমি এখান থেকে শিখতে পারবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের ফলে পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। দেখো, কৃষিকাজের সূচনা কারা করে? কৃষিকাজের সূচনা করে মেয়েরা, কিন্তু এটা চাষবাদের জন্য লাঙ্গল আবিষ্কার করে পুরুষরা এর দায়িত্ব নিয়ে নেয়। প্রথমে তারা নিজেদের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করত, তারপরে কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। দেখো, কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। দেখো, লাঙ্গল এবং হালের বলদ ব্যবহার করে যখন চাষাবাদ শুরু হয় তখন উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম বা বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চলে টাইগ্রিস, এসব অঞ্চল ছিল কোথায়? এসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায়, অর্থাৎ এখন বর্তমান ইরাকে যেটা অবস্থিত আর কি, ঠিক আছে? তারপর দেখো, নীল নদের তীর ও সিন্ধু উপত্যকায়, আর নীল নদের তীর ও সিন্ধু উপত্যকায় এখন বর্তমানে এটা কোথায়? ইজিপ্টে, অর্থাৎ মিশরে। ওকে, সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো সেই সময়। তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। ওকে, কি কাজের পাশাপাশি, অর্থাৎ কৃষিকাজ যখন প্রসার বিস্তার লাভ করে তখন পশুপালনের প্রয়োজনীয়তাও অনেক বেড়ে যায়। এরপর দেখো, কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়। যেখানে কৃষিকাজ বেশি হয় সেখানে লোক সংখ্যাটাও আস্তে আস্তে কি হয়? বৃদ্ধি পায়। যার কারণে কিন্তু এই জিওগ্রাফিক্যাল এটা যদি তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে মায়ানমার, নেপাল, ভুটান, চীন, ঠিক আছে, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ সেকালে বৃষ্টি হইতো, যার কারণে কিন্তু এই অঞ্চলে জনসংখ্যাটাও কিন্তু পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অধিক বেশি। তার মানে কি, আদিকাল থেকে এই অঞ্চলে শস্য ভান্ডার অনেক সমৃদ্ধ ছিল, ঠিক আছে? মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করা শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে। এই সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। দেখো, অবসর জীবন যাপনের জন্য যে ফসলগুলো দরকার সেটার উদ্ভব এই যুগেই কিন্তু হয়ে থাকে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশের ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। কৃষির যে উদ্বৃত্ত ফসল, অর্থাৎ কৃষি চাষ করে তার সারা বছর যা খেতে লাগবে সেটা যখন মানুষ কি করতে শেখে? উদ্বৃত্ত করতে শেখে, সঞ্চয় করতে থেকে শেখে ফসলের, তখন থেকেই কিন্তু সভ্যতার সূচনা শুরু হয়। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। এই কারণেই বলা হয় সভ্যতা কিসের অবদান? কৃষির অবদান। এটা কিন্তু এমসিকিউ হতে পারে, ঠিক আছে? এটা এমসিকিউ হতে পারে, একটু রাখবে মাথায় যে সভ্যতা হচ্ছে কৃষির অবদান। এবার আসো, শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা। শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা কি? ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। অর্থাৎ ইউরোপে যখন বিজ্ঞানের উন্নয়ন ঘটে তখন জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগরণ বা রেনেসাঁ নামে পরিচিত।
এই সময়ে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। যার ফলে দেখো এই যে 1992 সালে কি 17, এখানে দেখো 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। 1492 সালে। এবার দেখো এই যে শিল্প ভিত্তিক সমাজে যন্ত্র চালিত উৎপাদন, ওকে, এটা। এবার দেখো 1687 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ। ওকে, কত সালে নিউটন এটা আবিষ্কার করে? এই যে 1687 সালে। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর কি এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতো কাটার মাকু বা স্প্রিং মেশিন, যান্ত্রিক তাঁত, তারপরে কি বাষ্প চালিত জাহাজ ও রেল লাইনের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কৃত হয় আর কি স্টিম কি টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে কি বড় বড় শিল্প কারখানার উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে কি ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে। দেখো এতটুকু মাথায় রাখবে, শিল্প বিপ্লব শুরু হয়েছিল কোথায়? ইউরোপে। পথিকৃত ছিল ইংল্যান্ড। ওকে, শিল্প বিপ্লবের সূতিকার বলা হয় কাকে? এই যে ইংল্যান্ডকে। ঠিক আছে, শিল্প বিপ্লবের পথিকৃত কে ছিল? ইংল্যান্ড। আর শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে। ওকে, 18-19 শতকের কয়লা, গ্যাস, পেট্রোল, বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। তারপরে দেখো ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশে স্থাপন করলো, মূলত এশিয়া আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, তারপরে কি রেডিও, সিনেমা, টেলিভিশন, এগুলো সব কখন শুরু হয়? 20 শতকে। ওকে, তারপরে দেখো শিল্প বিপ্লবের পরবর্তী সমাজ। শিল্প বিপ্লবের পরবর্তী সমাজটা কি সেটা আমরা দেখব। দেখো শিল্প ভিত্তিক সমাজের শক্তির উৎস হিসেবে মানুষ পশুর স্থান দখল করে যন্ত্র। দেখো এই শিল্প পরবর্তী ইয়েতে কি পশুর পরিবর্তে স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজে ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা বিনোদন খাতের সাথে যুক্ত মানুষরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে দেখো পৃথিবীর মানুষকে অনেকে কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। ওকে, দেখো এবার আমরা এখানে এই যে এখানে কিছু কাজ আছে, দল ভাগ হয়ে কৃষিভিত্তিক শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো। দেখো দলগতভাবে ভাগ হয়ে কৃষিভিত্তিক যে সমাজটা, সেই সমাজটার একটা চিত্র তুলে ধরবে। তারপরে কি ধরবে? দেখো এই শিল্প ভিত্তিক যে সমাজটা, সেটার একটা চিত্র তুলে ধরবে। অর্থাৎ তোমরা যদি একটু যদি এই পার্টটা অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই কাজটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমি আজকে তোমাদের এই কাজটাকে এইচডব্লিউ হিসেবে রাখতে চাই। আজকে আমি তোমাদের এই কাজটাকে একটা এইচডব্লিউ হিসেবে রাখতে চাই। ঠিক আছে, সেই সাথে সাথে আজকে আমি তোমাদের এই কাজটি দল ভাগ হয়ে কৃষিভিত্তিক যে সমাজ আর শিল্প সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা কি করতে চাই তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখতে চাই। সেই সাথে তোমরা যদি এখানে একটু যদি অ্যানালাইসিস করো এই পার্টগুলো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কৃষিভিত্তিক সমাজ এবং শিল্প বিপ্লব পরবর্তী যে সমাজের ভিতরে যে পার্থক্য, সেটা খুব সহজেই তোমরা ধরতে পারবে। বিশেষ করে এই যে যেগুলো আমি একটু তোমাদেরকে কোটেশন করে দিচ্ছি, এগুলো একটু দেখো, এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে যে 18 শতকে এই যে দেখো 18 শতকে কি তৈরি হয়? এই যে বাষ্প চালিত ইঞ্জিন তৈরি হয়। ঠিক আছে, এটা কোথায় তৈরি হয়? ইংল্যান্ডে। এগুলো একটু মাথায় রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো শিল্পভিত্তিক সমাজের যন্ত্রপাতির উৎপাদন, এগুলো তোমরা আগেই দেখেছো। এই যে দেখো শিল্পভিত্তিক সমাজে এখানে একটু গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি। ঠিক আছে, ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন এই যে ইটা। ঠিক আছে, এগুলো একটু তোমরা কি করবে? মাথায় রাখবে, এগুলো একটু মাথায় রাখবে।
যাতে করে এগুলো করতে হয়। আর এই যে এটা একটু মাথায় রাখবে, দেখো এই যে এটা 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। অর্থাৎ এই যে কলম্বাস কি করে আমেরিকায় পৌঁছে কত সালে, 1492 সালে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ তে ক খ তে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো এই যে উপত্যকাগুলো কোথায় কোনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।